সারা দেশে ঘটছে বহু খবর, গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে। দিনভর ঘটে যাওয়া সেই সমস্ত খবর নিয়ে আমি সুচেতনা শুরু করছি 15-15-5। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। কৃতি পড়ুয়াদের ভার্চুয়ালি সংবর্ধনা মুখ্যমন্ত্রীদের। এবার 60% নম্বর পেলেই এবার থেকে স্কলারশিপ ঘোষণা মুখ্যমন্ত্রীর। পড়ুয়াদের প্রতিবাদী হওয়ার বার্তা মমতার। আমাদের দেশের বহু খবরেই সাম্প্রদায়িক রং লাগাতে তৎপর এক্সটার্নাল মিডিয়া। এটা সমস্যার, দেশের নামও খারাপ হচ্ছে। কি করছে কেন্দ্র? প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। কেন্দ্রীয় সরকারের সমালোচনায় নির্মলাপতি, পারাকাল প্রভাকর। বক্তব্যে উঠে এলো কৃষক আন্দোলন থেকে আদিবাসী মৃত্যু। ICHR এর পোস্টার থেকে নেহরুর ছবিবাদের প্রসঙ্গ উঠল তার বক্তব্যে। প্রয়াত ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। বিগ বস 13-এর বিজয়ী ছিলেন সিদ্ধার্থ। এবার চোখ রাখবো প্রথম 15টি খবরে। 60% মিলবে স্কলারশিপ। বৃহস্পতিবার নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এতদিন বিবেকানন্দ স্কলারশিপের নিয়ম ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অন্তত 75% নম্বর পেতে হবে, তবেই মিলবে স্কলারশিপ। এবার সেই নিয়মে খানিকটা বদল। প্রতি বছর রাজ্যের বহু পড়ুয়া এই স্কলারশিপ থেকে অর্থ পেয়ে থাকেন। আরও কম নম্বরে আবেদন করতে পারার খবরে স্বস্তি পড়ুয়া মহলে। ওদের জন্য আমি যেমন যারা বিবেকানন্দ উচ্চশিক্ষায় বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, আগে ছিল 75%, ওটা ছাত্রদের দিকে তাকিয়ে আমরা 60% এবার করে দিয়েছি। স্কলারশিপের জন্য 60% যে পেয়েছো তারাও অ্যাপিল করতে পারবে বিবেকানন্দ স্কলারশিপ। এছাড়াও সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে, কন্যাশ্রী আছে তো পুরো কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত, আর শিক্ষাশ্রী আছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য। প্লাস আমরা 10 লাখ টাকা করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিচ্ছি। গুরুতর অবস্থায় SSKM হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সন্ধ্যের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মুকুল রায়। দীর্ঘদিন ধরে হাই সুগার মুকুলের, শরীরে সোডিয়াম পটাশিয়ামও ওঠানামা করছে। সার্বিক পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আপাতত বাড়ি ফিরলেও তাকে মাঝে মধ্যেই আসতে হবে হাসপাতালে, জানাচ্ছেন চিকিৎসকেরা। কয়লা পাচার কাণ্ডে এবার মলয় ঘটককে তলব ইডির। আগামী 14ই সেপ্টেম্বর দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে রাজ্যের আইনমন্ত্রীকে। দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, কয়লা কাণ্ডের তদন্তে নেমে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। সেই সূত্রেই মলয় ঘটকের নাম উঠে আসে। এরপরই রাজ্যের আইনমন্ত্রীকে তলব করেছেন তদন্তকারীরা, যদিও ইডির তরফে কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন মলয় ঘটক। রাজ্যের কার্যনির্বাহী ডিজি মনোজ মালব্যকে তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী 21শে সেপ্টেম্বর তাকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। ভুয়ো অর্থলগ্নি সংস্থা 2টি মামলায় তাকে তলব করা হয়েছে। ভুয়ো অর্থলগ্নি সংস্থাকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত, কিন্তু অর্থলগ্নি সংস্থার প্রতিনিধিদের আদালতে জানাতে হবে তারা কিভাবে টাকা ফেরত দেবে। এর আগে 2টি মামলায় সংস্থার প্রতিনিধিদের আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ এখনো বাস্তবায়িত হয়নি। ভোট পরবর্তী হিংসা নিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করল রাজ্য সরকার। 10 জন দক্ষ আধিকারিকদের নিয়ে গঠন করা হলো সিট। এই দলের মধ্যে রয়েছেন প্রবীণ ত্রিপাঠী, সিদ্ধার্থ গুপ্তা, ডিপি সিং ও তন্ময় রায়চৌধুরী সহ অন্যান্য IPS অফিসার। 10 দক্ষ আধিকারিককে 5টি ডিভিশনে ভাগ করে দেওয়া হয়েছে, যারা রাজ্যের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন। প্রতিটি বিভাগে 2 জন করে থাকা বিভাগগুলি হলো হেডকোয়ার্টার, উত্তর পশ্চিম দক্ষিণ জোন ও কলকাতা জোন। চলতি সপ্তাহে বুধবার নবান্ন থেকে বিবৃতি দিয়ে সিট ও নামের তালিকা প্রকাশ করা হয়েছে। 2 সপ্তাহ আগে রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলা তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলা হয়েছিল খুন ও ধর্ষণের মতো বড় ঘটনা তদন্ত করবে CBI। আদালত নির্দেশ দেয় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘটনা তদন্ত করবে সিট। 6 সপ্তাহের মধ্যে CBI ও সিট তদন্তকারী দলকে রিপোর্ট জমাতে হবে আদালতে। শুক্রবার বিশ্বভারতী মামলার শুনানি কলকাতা হাইকোর্টে। ক্যাম্পাসে শান্তি ফেরাতে বুধবার কলকাতা আদালতে মামলা করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। 38 পাতার রিট পিটিশন দাখিল করা হয়। বৃহস্পতিবার আদালতে দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানো হয় বিশ্বভারতীর তরফে। হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার 11:30টায় মামলার শুনানি হবে। বিচারপতি রাজশেখর মান্থার সব পক্ষকে নোটিশ ইস্যু করতে নির্দেশ দিয়েছেন। 3 ছাত্রকে সাসপেন্ড করার প্রতিবাদে আন্দোলন চালাচ্ছেন বিশ্বভারতী পড়ুয়ারা। বৃহস্পতিবার আন্দোলন 6ষ্ঠ দিনে পড়ল। 12 জন অধ্যাপক ও অধ্যাপিকাকে আগেই সাসপেন্ড করেছিল বিশ্বভারতী। সম্প্রতি 3 পড়ুয়াকে 3 বছরের জন্য বহিষ্কার করে কর্তৃপক্ষ। বিশ্বভারতীর এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন নামেন পড়ুয়ারা। দফায় দফায় বিক্ষোভ জারি বিশ্ববিদ্যালয়ে। চলছে অচলাবস্থা, গৃহবন্দী রয়েছেন উপাচার্য।
গার্ডেন রিচের দক্ষিণ পূর্ব রেলের অফিসে হানা সিবিআই এর সকাল 11টায় সিভিল ড্রেসে পৌঁছন তারা। 6 ঘন্টা দক্ষিণ পূর্ব রেলের কনস্ট্রাকশন অর্গানাইজেশনের অ্যাকাউন্টস বিভাগে আচমকাই তল্লাশি চালায় সিবিআই। দীর্ঘ জেরার পর বেশ কিছু নথি সহ বিনিতা মিত্র নামে অ্যাকাউন্টসের এক উচ্চপদস্থ আধিকারিককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে জমা পড়ায় বৃহস্পতিবার সকালে বিভাগীয় দপ্তরে হানা দেয় সিবিআই। তদন্তের ক্ষেত্রে রেলের তরফে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে জানান মুখ্য জনসংযোগ আধিকারিক। देखिए मैम, जो सीबीआई की जो टीम आई थी, जो सूचना हम लोग को मिल रही है अभी, उन्होंने फाइनेंशियल एडवाइज़र एंड चीफ अकाउंट्स ऑफिसर कंस्ट्रक्शन के ऑफिस में आए थे वो, और वहाँ जो हमारे ऑफिसर हैं उनके ऑफिस में उन्होंने कुछ पेपर्स वगैरह देखे, कुछ पूछताछ किया, और फिर जो हमारे फाइनेंशियल एडवाइज़र एंड चीफ अकाउंट्स ऑफिसर कंस्ट्रक्शन है उनके साथ वो गई हैं, और फर्दर कॉपरेशन के लिए और फर्दर जो पूछताछ के लिए सीबीआई के ऑफिशियल्स के साथ वो गई हुई हैं। সরকার গঠনে কোমর বাঁধল তালিবান। হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে সামনে রেখেই এ কাজে গতি আনতে চাইছে তারা। টোলো নিউজের খবর অনুযায়ী তালিবানের থিঙ্ক ট্যাঙ্ক আখুন্দজাদা এখন কান্দাহারে রয়েছেন। সেখান থেকে দ্রুতই তিনি কাবুলে প্রত্যাবর্তন করে দলের হাল ধরবেন। তবে খাতায় কলমে আখুন্দজাদাকে ধর্মীয় নেতা হিসেবেই প্রজেক্ট করতে চাইছে তালিবরা। সেখানে মোল্লা আব্দুল বারাদার গনিকে প্রধানমন্ত্রী পদে রেখে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে দিতে চাইছে তারা। কাবুলে 3 দিনের তালিব ক্যাবিনেটের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। তলানিতে ঠেকেছে দেশের অর্থনীতি। দ্রুত সরকার গঠনের দাবি জানিয়ে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারাও। তারপরেই নড়েচড়ে বসেছে তালিবান। নয়া সরকার দিন কয়েকের মধ্যেই কাজ শুরু করে দেবে বলে জানিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। তবে ক্ষমতায় আসার পর থেকেই মুখে এক কাজে আর এক তালিবদের ভাবমূর্তি উদ্ধারই যে প্রথম চ্যালেঞ্জ তা স্বীকার করে নিয়েছেন দলেরই একাংশ। তবে আখুন্দজাদাকে হক্কানি গোষ্ঠী কতটা গ্রহণ করবে তা নিয়ে থেকে গিয়েছে সংশয়। তালিবান বনাম হক্কানিদের আকচা আকচিতে কতটা সরকার গঠন প্রক্রিয়া মসৃণভাবে হবে সেটাই এখন দেখার। তিনি ফিরলেন, খবরও পড়লেন। টোলো নিউজের মহিলা উপস্থাপিকাকে নিয়ে এখন শোরগোল পড়ে গিয়েছে আফগান ভূমে। গত 15ই আগস্ট কাবুলের কুর্সিতে তালিবান আসার পরেই প্রাণ ভয়ে দেশ ছেড়েছিলেন এই উপস্থাপিকা। তারপর ঠিক 17 দিনের মাথায় তার ফের দেশে প্রত্যাবর্তন। বৃহস্পতিবার টোলো নিউজের প্রভাতী অনুষ্ঠান বামদাতি খোশে এতে দেখা গেল তাকে। পরনে ছিল নীল হিজাব ও কালো বোরখা, মুখে স্মিত হাসি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই অবশ্য ওই উপস্থাপিকার পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। নেটিজেনরা বলছেন, যেভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে খবর পড়ছেন তিনি, তাতে সংশয় জাগছে। তালিব চাপে তিনি এ কাজ করলেন কি? দিন কয়েক আগেই সংবাদ মাধ্যমের কার্যালয়ে ঢুকে মাথায় বন্দুক ঠেকিয়ে পুরুষ উপস্থাপককে তালিবান ভালো বলতে বাধ্য করেছিল জঙ্গিরা। নিজের ইচ্ছে না থাকলেও প্রাণ ভয় তোতা পাখির মতো সেসব কথা বলতে বাধ্য হয়েছিলেন ওই উপস্থাপক। দিন 2 আগেই তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছিলেন মেয়েদের এখনই দেশে ফেরার দরকার নেই। তারপরই 180 ডিগ্রি ঘুরে তালিবানের এই নয়া ভাবমূর্তি আদৌ কতদিন টিকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এ যেন কাঁটা দিয়ে কাঁটা তোলা। প্রয়োজনে তালিবানের সঙ্গে হাত মিলিয়ে আইএসকে দমনে কোমর বাঁধবে মার্কিন যুক্তরাষ্ট্র, স্পষ্ট জানালো পেন্টাগন। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং জেনারেল মার্ক মিলি জানান তারা শীঘ্রই এ কাজে তৎপরতা শুরু করবে। এখনো পর্যন্ত আফগানিস্তান থেকে 1,24,000 মানুষকে উদ্ধার করা হলেও আটকে রয়েছেন বেশ কয়েকজন, যার মধ্যে রয়েছেন 13 বছর আগে বাইডেনকে বাঁচানো দোভাষী মোহাম্মদও। সে কাজে প্রধান প্রতিবন্ধক আইএসকের চোখ রাঙানি। তাছাড়া তালিবানের সঙ্গেও আদায় কাজ করার সম্পর্ক আইএসকের। তাই কাজ গোটাতে কাঁটা দিয়ে কাঁটা তোলার পক্ষপাতী পেন্টাগন। তবে প্রশ্ন উঠছে, বাইডেনের এহেন সিদ্ধান্তের পর তালিবানের সঙ্গে কেমন সম্পর্ক থাকবে আমেরিকার? তারা কি শেষ পর্যন্ত এ কাজে সহায়তা করবে? সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল। আইএসকে দমনে মার্কিন যুক্তরাষ্ট্র তালিবানের সঙ্গে হাত মেলানোর পরেই এগিয়ে এলো কাতার। দেশের নাগরিকদের উদ্ধারে কাবুল বিমানবন্দর খুলতে এবার তালিবানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে মধ্যপ্রাচ্যের এই দেশ, সাফ জানালেন কাতারের বিদেশমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান থানি। তবে কাবুল বিমানবন্দর খোলা নিয়ে বিস্তর জল খোলা হবে বলেই আগাম জানিয়েছে সংবাদ সংস্থা আল জাজিরা। এদিকে ব্রিটেন বলছে তারা তালিবান সরকারকে এখনই স্বীকৃতি দিতে চায় না। আগে সরকার গঠন করে তালিবান তাদের কাজ দেখাক, তারপর এ নিয়ে সিদ্ধান্ত নেবে জনসন সরকার। এদিকে আমেরিকার প্রাক্তন কূটনীতিবিদ নিক্কি হ্যালি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চীন বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করছে, ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন নিক্কি। এদিকে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠন জানিয়েছে আগামী 1 মাসের মধ্যে আফগান ভূম থেকে শেষ হয়ে যাবে সঞ্চিত খাদ্য ভাণ্ডার। সংকট ঠেকাতে তাই আগেভাগেই আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়ে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছে তারা। যদিও এখনই তালিবানকে স্বীকৃতি দিচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। ইউইর এশিয়া প্যাসিফিক শাখার আধিকারিক গিউনার ওয়েগান্ড ব্রাসেলসের ইউরোপিয়ান পার্লামেন্ট জানিয়েছে এ নিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হবে না। আগে তারা তালিবান সরকারের কাজ দেখবে। মহিলা, শিশু সুরক্ষা ও মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে কিভাবে সামাল দিচ্ছে তা দেখে তবেই স্বীকৃতির কথা ভাববে ইউরোপীয় ইউনিয়ন। এখন সময় একটা বিরতির পর থাকছে
বিরতির পর নজর রাখবো পরের 15টি খবরে। এক শ্রেণীর মিডিয়া খবরে সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা করছে, এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। উদ্বেগ প্রকাশ দেশের শীর্ষ আদালতের। গত বছর দিল্লিতে তাবলিগি জামাতের সমাবেশ নিয়ে মিডিয়া রিপোর্ট সংক্রান্ত মামলায় এমনই বলেন প্রধান বিচারপতি এন ভি রামানা। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চের মতে যে কি ইউটিউব চ্যানেল খুলে ফেলছে, ইউটিউবে গেলে দেখা যায় কিভাবে ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে। পোর্টালগুলিতে অনেক সময় আদালত প্রতিষ্ঠানের বিরুদ্ধে যা খুশি লেখা হচ্ছে। ডিজিটাল মিডিয়া দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়, ফলে সহজেই ভুয়ো খবর ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে। আয়করের নয়া বিধি ঘোষণা কেন্দ্রের। আয়কর পিএফকে হাতিয়ার করার প্রবণতায় টানা হলো হ্রাস। চালু পিএফ অ্যাকাউন্টগুলিকে 2 ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব কর্মীদের পিএফ বার্ষিক 2.5 লক্ষের বেশি, তাদের থেকে কর নেওয়া হবে। কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে প্রত্যেক কর্মীর প্রভিডেন্ট ফান্ডকে ট্যাক্সেবল এবং নন ট্যাক্সেবল এই 2টি অ্যাকাউন্টে ভাগ করা হয়। 2022 সালের 1 এপ্রিল থেকে এই বিধি কার্যকরী হবে। পিএফ বাবদ আয়ের ওপর কর বসানোর জন্য ইনকাম ট্যাক্স রুলে 9D একটি ধারা যুক্ত করা হয়েছে। মোদী সরকারের সমালোচনায় সরব হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পারাকালা প্রভাকর। একটি ভিডিও বার্তায় তিনি হরিয়ানার কৃষকদের ওপর পুলিশি অত্যাচারের সমালোচনা করেছেন। পাশাপাশি ICHR এর পোস্টার থেকে জওহরলাল নেহরুর ছবি বাদের প্রসঙ্গেও সরব হন তিনি। অন্যদিকে সম্প্রতি মধ্যপ্রদেশে দলিতকে গাড়িতে বেঁধে ঘোরানোর নিন্দা করেছেন তিনি। এর আগেও নানা ইস্যুতে তিনি কেন্দ্রীয় সরকারের নিন্দায় সরব হয়েছেন। মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী তাঁর স্ত্রী, সেক্ষেত্রে অর্থমন্ত্রীর স্বামীর এহেন সমালোচনায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। দলের অন্দরেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। বাঘকে সরিয়ে গরুকে জাতীয় পশু করার প্রস্তাব এলাহাবাদ হাইকোর্টের। উত্তরপ্রদেশের গোহত্যা বিরোধী আইনে গ্রেফতার করা হয় জাভেদ নামে এক ব্যক্তিকে। আদালতে অভিযুক্তের জামিনের আবেদন প্রত্যাখ্যান করে বিচারপতি শেখর কুমার যাদবের সিঙ্গেল বেঞ্চ। বিচারপতি যাদব বলেন, প্রাচীন কাল থেকে ভারতীয় সভ্যতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত গরু। গরুর ভালো হলে দেশেরও ভালো হবে। গরুরও মৌলিক অধিকার থাকা উচিত। গরুর সুরক্ষা ভারতীয় হিন্দুদের অন্যতম মৌলিক অধিকার হওয়া উচিত। এজন্য সংসদে বিল পাশ করে গরুকে জাতীয় পশু ঘোষণার জন্য নতুন আইন প্রণয়নের সুপারিশ করেন বিচারপতি। আতঙ্ক বাড়াচ্ছে কেরালা। কোভিডের শুরুতে কোভিড মোকাবিলায় গোটা দেশের কাছে নজির সৃষ্টি করেছিল যে রাজ্যটি, এখন সেই কেরালাতেই করোনার প্রকোপ সর্বাধিক। এখনও কেরালায় সক্রিয় রোগীর সংখ্যা 1 লক্ষেরও বেশি। মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে সক্রিয় রোগীর সংখ্যা 10,000 থেকে 1 লক্ষের মধ্যে ওঠানামা করছে। বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সক্রিয় রোগী 10,000-এর নিচে, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। অন্যদিকে কোলারের একটি কলেজে কেরালা থেকে আসা 65-টিরও বেশি পড়ুয়ার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এ বিষয়ে জরুরি পদক্ষেপ করা হচ্ছে। বুধবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠকে স্কুল খোলার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এই পরিস্থিতিতে সেটা কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থাকছে। রাজ্যসভার প্রাক্তন সাংসদ চন্দন মিত্র প্রয়াত। মৃত্যুকালে প্রাক্তন সাংসদের বয়স হয়েছিল 65 বছর। বুধবার দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার ছেলে কুষণ মিত্র টুইটে বাবার মৃত্যুর খবর জানান। তার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, বুদ্ধিমত্তা ও দৃষ্টিভঙ্গির জন্য স্মরণীয় হয়ে থাকবেন চন্দন মিত্র। তার মৃত্যুতে আমি শোকাহত। ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাই। 2003 থেকে 2009 সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। 2010 সালে মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভায় যান তিনি। দ্য পায়োনিয়ার পত্রিকার ম্যানেজিং ডিরেক্টর ও সম্পাদক ছিলেন তিনি। 18 সালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন চন্দন। তার মৃত্যুতে টুইটে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতে ঘরের মাঠেই ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। দেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে পর্তুগালের জয়ের ম্যাচে 110টি গোলের মালিক হলেন CR7। 2-1 গোলে পর্তুগালের জয়ের নায়কও 36 বছর বয়সীয় এই তারকাই। ইউরো কাপ চলাকালীনই আলিদেইর রেকর্ড ছুঁয়েছিলেন রোনাল্ডো। অপেক্ষার অবসান হলো বুধবার রাতে। রেকর্ড গড়ার প্রথম সুযোগটা এসেছিল এদিন 15 মিনিটের মাথায়, কিন্তু পেনাল্টি মিস করেন রোনাল্ডো। বরং প্রথমার্ধ শেষ হওয়ার আগে আয়ারল্যান্ডকে এগিয়ে দেন জন এগান। কিন্তু রোনাল্ডো মাঠে থাকলে ফলাফল যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। এর প্রমাণ হলো 80 মিনিটে CR7-এর প্রথম হেড থেকে সমতায় ফেরে পর্তুগাল। রেকর্ডও করেন রোনাল্ডো। অতিরিক্ত সময়ে ফের গোল। স্কোরশিটে নাম আবারও সেই রোনাল্ডোরই। ম্যাচের নায়ক সেই সঙ্গে ইতিহাসও গড়লেন।
উচ্ছ্বসিত CR7। ম্যাচ শেষে সেই উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না তিনিও। যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন স্টেফানোস চিচিপাস। তারকাহীন US ওপেন এবার শুরু থেকেই খানিকটা জৌলুসেন। জকোভিচ ক্যালেন্ডার স্ল্যামের লক্ষ্যে থাকলেও অনেকেই নতুন চ্যাম্পিয়নকে দেখতে চাইছেন এবারের যুক্তরাষ্ট্র ওপেনে। সেই লক্ষ্যে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে এগিয়ে চলেছেন গ্রিক তারকা চিচিপাস। দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে ফ্রান্সের ম্যানরিনোকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছলেন 23 বছর বয়সী তারকা। ম্যাচের ফলাফল 6-3, 6-4, 6-7 এবং 6-0। রজার ফেডেরারকে হারিয়ে প্রথমবার গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি। মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে এগিয়ে চলেছেন। এদিনও শুরুর দিকে এগিয়ে থাকলেও তৃতীয় সেটে পিছিয়ে পড়েন চিচিপাস। সেই সময় চিচিপাস স্পেশাল টয়লেট ব্রেক, প্রায় 8 মিনিটের বিরতি। কোর্টে ফেরার পরই ফের ম্যাচের রাশ তাঁর দখলে চলে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ওপেনের দ্বিতীয় রাউন্ডেই থেমে গেল অষ্টম বাছাই ক্যাসপার রুডের দৌড়। মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম থেকে ছিটকে গেলেন তিনি। ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে ছাড়াই আগামী রবিবার থেকে শুরু হচ্ছে শতাব্দী প্রাচীন ডুরান্ট কাপ। ময়দানের তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং ও এয়ারফোর্সের মধ্যে ম্যাচ দিয়ে যুবভারতী স্টেডিয়ামে শুরু হচ্ছে 130তম ডুরান্ট কাপ। প্রতিযোগিতার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবভারতী ছাড়াও মোহনবাগান মাঠ ও কল্যাণী স্টেডিয়ামে হবে এবারের ডুরান্ট কাপের ম্যাচ। শুরুতে না হলেও পরের দিকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ডুরান্টে 50% দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে। সেক্ষেত্রে দর্শকদের করোনা প্রতিষেধকের প্রথম ডোজ নেবার প্রমাণপত্র নিয়ে আসতে হবে। বেঙ্গালুরু FC, কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর FC সহ 5টি ISL ক্লাব ও 3টি আই লিগ ক্লাব অংশ নিচ্ছে। ফাইনাল 3রা অক্টোবর যুবভারতী স্টেডিয়ামে। বৃহস্পতিবার ফোর্ট উইলিয়ামে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারির উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে ডুরান্ট কাপের ক্রীড়াসূচি ঘোষণা করা হয়। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 5টি খবরে। প্রয়াত ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র 40 বছর। জনপ্রিয় ধারাবাহিক বালিকা বধূতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। বলিউডের হাম্পটি শর্মাকে দুলহানিয়া ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। বিগ বস সিজন 13-এর বিজয়ী ছিলেন সিদ্ধার্থ। শেষবার তাকে দেখা গিয়েছিল ওয়েব সিরিজ ব্রোকেন বাট বিউটিফুল সিজন 3-তে। ওয়েব সিরিজেও দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। প্রিয় অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ ভক্তরা। ডান্স রিয়ালিটি শো ডান্স দিওয়ানে 3-তেও অংশগ্রহণ করেছিলেন তিনি। মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে হাসপাতাল। রক্তচাপজনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি বর্ষিয়ান বলিউড অভিনেত্রী সায়রা বানু। চিকিৎসায় সাড়া দিচ্ছেন সায়রা। আপাতত ICUতে রাখা হয়েছে তাকে। দিলীপ কুমারের মৃত্যুর পর থেকেই শারীরিক সমস্যা খানিকটা বেড়েছিল সায়রা বানুর। তারপরই হঠাৎ রক্তচাপজনিত সমস্যা বেড়ে যায় তাঁর। বাড়ি থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী আপাতত হৃদরোগে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বর্ষিয়ান অভিনেত্রীর চিকিৎসা চলছে। যে চিকিৎসকেরা সায়রা বানুর চিকিৎসা করছেন তিনি দিলীপ কুমার, সায়রা বানুর পারিবারিক ডাক্তারের ছেলে। তিনিই জানিয়েছেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন সায়রা বানু। আজই হয়তো তাকে ICU থেকে বের করে আনা হবে। তার হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। 4-5 দিনের মধ্যে অভিনেত্রীর অ্যাঞ্জিওগ্রাফি করানোর সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবারের সদস্যরা। জুলাই মাসে 98 বছর বয়সে প্রয়াত হন দিলীপ কুমার। বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। 1966 সালে সায়রা বানু ও দিলীপ কুমার বিয়ে করেন। দীর্ঘদিনের দাম্পত্যের সঙ্গীকে হারিয়েই বর্ষিয়ান অভিনেত্রীর শারীরিক সমস্যা বেড়েছে বলেই মনে করছেন চিকিৎসকেরা। যতদিন দিলীপ সাব অসুস্থ ছিলেন ততদিন সমস্ত রকম দেখভালের পাশাপাশি তার ভক্তদের কাছেও নিয়মিতভাবে দিলীপ সাবের স্বাস্থ্যের খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে এসেছেন সায়রা বানু। মহানায়ক উত্তম কুমারের 95তম জন্মদিন 3রা সেপ্টেম্বর। বাঙালির ম্যাটিনি আইডল উত্তম কুমারের জন্মদিন উদযাপন হয় প্রতি বছর। অনুষ্ঠানের তত্ত্বাবধানে থাকে উত্তম কুমার প্রতিষ্ঠিত শিল্পী সংসদ সংস্থা। তবে এই বছর শিল্পী সংসদ গুলিয়ে ফেলল উত্তম কুমারের জন্মদিন মৃত্যুদিন। 3রা সেপ্টেম্বর মহানায়কের জন্মদিন। তবে শিল্পী সংসদের সাংবাদিকদের উদ্দেশ্যে যে আমন্ত্রণপত্র পাঠিয়েছে সেখানে লেখা রয়েছে 3রা সেপ্টেম্বর মহানায়কের মৃত্যুদিন পালিত হবে। এই সংস্থা উত্তম কুমারের দ্বারা প্রতিষ্ঠিত একমাত্র সংস্থা। মহানায়ককে নিয়ে বাঙালি ভীষণ স্পর্শকাতর।
তাই মহানায়ককে নিয়ে এই ধরনের ভুল আহত করেছে সিনেপ্রেমী বাঙালিকে। 15-15-5 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।